আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি। ভারত সরাসরি এ বিষয়ে অ্যাকশন নেবে, অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনূসকে। কালকে ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে ধামাকা দেওয়া হয়েছে তাতে অন্তত মোহাম্মদ ইউনূস এবং তার নির্লজ্জ বিশ্বাসঘাতক সেনাপ্রধান বুঝে গেছেন কোনো অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই এবং অবিলম্বে তাদেরকে সরানোর জন্য ভারত ডিপ্লোম্যাটিক স্তর থেকে যাবতীয় বন্দোবস্ত করতে শুরু করেছে। এই প্রেস কনফারেন্সের পর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকেও একটি খবর সামনে এসছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন নাকি পাকিস্তান আর চায়না সৃষ্টি করা সেই সাউথ ব্লক জোটে থাকবে না। পরিষ্কার বলা হচ্ছে ভারতের এগেনস্টে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলেই তাদের এই সিদ্ধান্ত নেওয়া। এবং সব মিলিয়ে গোপালগঞ্জ পর্ব মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এবং বাংলাদেশের খুলে দিল, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কালকে ভারতের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ডক্টর জয়শঙ্করের বিদেশ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত গোপালগঞ্জ ইনসিডেন্ট নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা শুরু করেছে। Your question regarding Gopalganj. See, we follow all developments in our region closely and take cognizance of what's happening there. And accordingly, we take action if required on our side. Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. দেখুন, গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের একটি ইন্টারনাল ইস্যু। পার্শ্ববর্তী আন্তর্জাতিক আরো এক শক্তিধর দেশ যখন বাংলাদেশের মতো ছোট্ট ইন্টারনাল ইস্যু নিয়ে এই ধরনের বিস্ফোরক কথাবার্তা সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক স্তরে বলেন, তখন এই ইস্যুটি আর ইন্টারনাল ইস্যু থাকে না। বাংলাদেশের এই সরকার কিন্তু সেনাবাহিনীর মদতপুষ্ট একটি সরকার। সেনাপ্রধান যদি মোহাম্মদ ইউনূসের মাথায় না থাকতেন তাহলে চেয়ারটাই হয়তো ছাড়তে হতো মোহাম্মদ ইউনূসকে। সেখানে দাঁড়িয়ে মানে যেখানে সরকার তৈরি হয়েছে সেনাবাহিনীর মদতে, সেখানে একটি সরকার কিভাবে এই ধরনের নৃশংস হত্যালীলা চালাতে পারে সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে। কালকে সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত বিখ্যাত বিশ্লেষক একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি পরিষ্কার বলেছেন, পোস্ট রেভলিউশন হানিমুনস অফেন ডোন্ট লাস্ট লং, অর্থাৎ বাংলাদেশের হানিমুন পিরিয়ড সম্পূর্ণ শেষ। মাইকেল কোগেলম্যানের এই টুইট পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের এই গোপালগঞ্জের ইনসিডেন্ট ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ভাবমূর্তি অবশিষ্ট ছিল তা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরো সিনটায় ঢুকেছে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে সেনাপ্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, এই সেনাপ্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন। শেখ হাসিনাকে সরানোর পিছনে এই সেনাপ্রধানের ভূমিকা ছিল। যখন দিনের পর দিন ছাত্র নেতারা সেনাপ্রধানকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন, তখন ভারত এই সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই সেনাপ্রধানকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না তা কিন্তু আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করেছিল। কিন্তু এই সেনাপ্রধান প্রথমে অপারেশন ডেভিল্যান্ড চালু করেন, যে ডেভিল্যান্ডে একের পর এক আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্তা সমর্থকদের গ্রেফতার করা হয় এবং কালকে সবকিছুকে ছাপিয়ে গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে, যা আইনত বৈধতা তো নেই, উল্টে মোরাল ভ্যালু দিয়ে যদি বিশ্লেষণ করেন সেখানেও দেখবেন সেনাপ্রধান সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে। প্রশ্ন উঠে যায় অনেক। কোন প্রশ্ন ওঠে? প্রশ্ন ওঠে, যদি কালকে সেনাপ্রধানের এই সেনাবাহিনী গুলি চালিয়ে ঠিক কাজ করে, তাহলে শেখ হাসিনা যদি আগের বছর জুলাই বিপ্লবকে থামাতে গুলি চালায় তাহলে কি ভুল কাজটা করেছে? সেবারও নির্লজ্জের মতো এই ছাত্র নেতারা মেট্রো রেল, বিটিভির অফিস, বাংলাদেশের একাধিক সম্পদকে নষ্ট করছিল। আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয়, তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে? যদি সেদিনের পর শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা রুজু করা হয়, তাহলে গোপালগঞ্জের এই ঘটনার পর সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের বিপক্ষে মামলা রুজু করা হবে না কেন? কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর দেওয়ার জায়গায় মোহাম্মদ ইউনূসরা নেই। কারণ দেশের মানুষ এই সরকার, এই সেনাপ্রধান এবং এই ছাত্র নেতাদের
ভয়ে রীতিমতো স্তব্ধ, তারা কথা অবধি বলতে পারছেন না। এবং ছাত্রনেতারা ভাবছেন যেহেতু এই পার্টিকুলার ছাত্রনেতাদের বিপক্ষে জনরোষ এখনো গর্জে উঠছে না, তাই হয়তো তাদেরকে সকলে মেনে নিচ্ছেন, শ্রদ্ধা করছেন। আসলে আতঙ্কগ্রস্ত হয়ে বাংলাদেশের মানুষ এই ছাত্রনেতাদের বিপক্ষে কোনো কথা বলতে পারছেন না। এক্সেপশনাল গোপালগঞ্জ যারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের যতদিন স্বাধীনতার ইতিহাস লেখা থাকবে, বঙ্গবন্ধুর ইতিহাস লেখা থাকবে, মুক্তিযুদ্ধর ইতিহাস লেখা থাকবে, ততদিন গোপালগঞ্জ এইভাবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করবে। কালকে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে? ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, উই টেক অ্যাকশন ইফ রিকোয়ার্ড। আমরা অ্যাকশন নেব, উই ওয়ান্ট পজিটিভ পার্টনারশিপ। কিন্তু এক্ষেত্রে পার্টনারশিপ তো দূরের কথা, পুরো বিষয়টাই তো আর পজিটিভিটির জায়গায় থাকছে না। ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশের এই অবস্থা ভারত মানবে না, পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে উই হ্যাড মিটিংস, এবং সেভারেল এরিয়াসে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, কিন্তু কোনো অবস্থাতেই আউটকাম বেরোচ্ছে না। কালকে বাংলাদেশের এই পর্ব নিয়ে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে উই ফলো অল ডেভেলপমেন্টস ইন আওয়ার রিজিয়ন ক্লোজলি অ্যান্ড টেক cognizance of what is happening there and accordingly we take action if required. Regarding Satyajit Ray's building, we have seen a press release issued by Bangladesh. অর্থাৎ প্রতিটি পদক্ষেপে ভারত এবার রেসপন্স করা শুরু করে দিল। ভারত বুঝতে পারলো যে এই মোহাম্মদ ইউনূস সরকারকে হয়তো অতিরিক্ত কিছুদিন দিয়ে দেওয়া হয়েছে। ভারত অ্যাকচুয়ালি ভরসা করেছিল সেনাপ্রধানের উপর, সেনাপ্রধান পুরো বিষয়টা শর্ট আউট করতে পারবে, এই রকম একটা ভরসা ভারতের পক্ষ থেকে কিন্তু করা হলো, যা সম্পূর্ণভাবে কালকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে পরিষ্কার বলা হয়েছে উই হ্যাভ হ্যাড এঙ্গেজমেন্ট অ্যাট দ্য লিডার্স লেভেল, এবং ফরেন সেক্রেটারির সঙ্গে কথা বলা হয়েছে। এবং এই পুরো ঘটনায় ভারত রীতিমতো ক্ষুব্ধ, ভারত ভাবছে এবং এই পুরো বিষয়টা থেকে বেরোতে হবে বাংলাদেশকে একমাত্র নির্বাচন করার মাধ্যমেই। সেখানেই কিন্তু বলেছে ভারতের পক্ষ থেকে ইউ নো আওয়ার পয়েন্ট অফ ভিউ, উই হ্যাভ সেড অ্যাজ এ ডেমোক্রেসি উই উড ওয়েলকাম হোল্ডিং অফ ইলেকশন। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন করুন, যা করছেন বাড়াবাড়ি হচ্ছে এবং এই রকম দ্বিচারিতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মনে রাখবেন উলফা আইয়ের যে ঘাঁটিগুলো তা কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রশ্ন উঠছে এবার কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দিকে যাবে ভারত? কারণ যেভাবে সেনাপ্রধান বাংলাদেশের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, প্রতিবেশী দেশের মধ্যে যদি এই রকম অরাজকতা সৃষ্টি হয়, এর এফেক্ট ভারতে এসে পড়বে। ভারত নিজেদের স্বার্থে ঝাঁপিয়ে পড়ুক এবার বাংলাদেশে, যা একাধিক বিশেষজ্ঞ কিন্তু বলতে শুরু করেছেন। ভারতের এই প্রেস কনফারেন্সের পর আরো একটি স্টেটমেন্ট আমাদের সামনে আসে। স্টেটমেন্ট মানে আর্টিকেল। দেখুন এই আর্টিকেল আল জাজিরা প্রকাশ করেছে। ফলে এই আর্টিকেল ভুয়া বলার আগে আপনারা আল জাজিরাতে গিয়ে পড়ে নেবেন। আল জাজিরা আর যাই হোক ভারতের হয়ে লেখে এই রকম নিদর্শন কিন্তু নেই। সেখানে তারা পরিষ্কার দাবি করছে যে ভারতের ভয়ের পর, মানে ভারতের এই রকম স্টেটমেন্টের পর ভীত হয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায়না এবং পাকিস্তান জোটে থাকবে না। কেন ভয় পেল তারা? কারণ কিছুদিন আগে ভারতবর্ষের চিফ ডিফেন্স সরাসরি বলেছিলেন, অনিল চৌহান সরাসরি বলেছিলেন চিফ ডিফেন্স অফ স্টাফ, যে এই ধরনের জোট দক্ষিণ এশিয়ায় মানা সম্ভব নয়, আমরা প্রস্তুত। এই ধরনের জোট যদি আমাদের উপর থ্রেট ক্রিয়েট করে তাহলে আমরা এর জবাব দেব। আর ভারতের সেনাপ্রধান কিংবা ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে এই স্টেটমেন্ট আসার পর বাংলাদেশ ঠিক করেছে কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে তারা যাবে না। অর্থাৎ চায়না পাকিস্তানের সেই সাউথ ইস্ট এশিয়ার অর্গানাইজেশন ব্লক, যেটা সার্ককে বাইপাস করে করার চেষ্টা তারা করেছিল, সেই জোটে বাংলাদেশ নেই। এত তাড়াতাড়ি দম শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি বুঝে গেলেন তারা ভারতের সঙ্গে লড়তে পারবেন না, এত তাড়াতাড়ি বুঝে গেলেন এই সেনাপ্রধান এই মোহাম্মদ ইউনূসের দম আসলে পাড়ার ওই ছাত্র নেতাদের কাছে হিরো সাজার মতোই। এর বাইরে বেরিয়ে খেলার ক্ষমতা এই বাংলাদেশের নেই। ফরেন ইনভেস্টমেন্ট শূন্য, আইন শৃঙ্খলা শূন্য, সংস্কার শূন্য। কোন অবস্থাতেই মোহাম্মদ ইউনূসকে আপনি 10-এর মধ্যে 10 দিতে পারেন? কোনো অবস্থাতেই পারবেন না। ভারতও জানে, আন্তর্জাতিক স্তর এখন বুঝতে শুরু করেছে এবং সব মিলিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবার বুঝে গিয়ে চায়না পাকিস্তানের সেই কুখ্যাত
সাউথ অর্গানাইজেশন ব্লক, সাউথ ইস্ট এশিয়া যে ব্লক তারা তৈরি করেছে, সেখান থেকে বাংলাদেশ নিজেদের উইথড্র করে নিচ্ছে শুধুমাত্র ভারত এ বিষয়ে কড়া বিবৃতি দিয়েছে বলে। খেলা তো সবে শুরু, খেলা সবে শুরু। সেনাপ্রধান বুঝে গেছেন কালকে ভারতের স্টেটমেন্টের পর যে ভারত কোনো অবস্থাতেই এই পুরো বিষয়টি সহজভাবে নেয়নি, কারণ সেনাপ্রধানের বিপক্ষে কথা কিন্তু ভারত এর আগে শেষ 10 মাসে একটি বারের জন্য বলেনি।